তোমরা কি ভবিষ্যতে ডাক্তার হতে চাও বা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আমার সাথে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের MBBS এর প্রথম বর্ষের কিছু ছাত্ররা রয়েছে যারা কিন্তু রানিং ইয়ারে নিট ক্র্যাক করেছে। তাহলে আমরা তাদের কাছ থেকে তাদের নিট ক্র্যাক করার বিভিন্ন স্ট্র্যাটেজি জানবো এবং তার সাথে তারা কিভাবে এই সাফল্যটা পেয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। চলো তাহলে পরিচয় করে নিই। আমার সাথে রয়েছে আয়ুষ রয়েছে। আয়ুষ, তোমার নিটের স্কোর কত ছিল? আমার 669 মার্কস ছিল। ওকে। তোমার স্কুল? আমি ক্লাস 10 অবধি সেন্ট জেভিয়ার স্কুল বর্ধমান থেকে পড়েছি, ICSE বোর্ড। তারপরে ক্লাস 11-12 বর্ধমান মডেল স্কুল CBSE বোর্ড। তারপরে পরিচয় করে নেবো অরণ্য রয়ের সাথে। আমার নাম অরণ্য রয়। আমি ক্লাস 10 অবধি ফুলিয়া শিক্ষানিকেতনে পড়েছি। এটা একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড। এবং ক্লাস 12-এ চাকদা রামলাল একাডেমিতে পড়েছি, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আমি দুটোতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়েছি। আর তোমার নিটের স্কোর কত? আমার নিটের স্কোর 672। আমি শঙ্করলাল জানা। আমি 10-এ মাধ্যমিক দিয়েছি রেপাড়া আদর্শ বিদ্যাপীঠ থেকে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড HS দিয়েছি খুদামবাড়ি BPHS হাই স্কুল, এটাও ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল। আমার নিটে 675 ছিল। আমার নাম সম্বিত তাইতি। আমি ক্লাস 10 অবধি সেন্ট জেভিয়ার স্কুল বর্ধমান পড়েছি, আর ক্লাস 11-12 মনীষা ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছি। আর আমার নিটের স্কোর ছিল 668। আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় রহরা রামকৃষ্ণ দিয়েছি এবং আমার নিটের স্কোর ছিল 660। বেশ, তাহলে সৌম্য দিক থেকে শুরু করি। রামকৃষ্ণ মিশন থেকে এসেছো, ডাক্তার কেন হতে চাইলে? স্যার বায়োলজির প্রতি একটা ভালোবাসার ব্যাপার ছিল। ক্লাস 8-9 থেকে স্যারেরা মোটিভেট করেছিল তখন থেকে তার নিজের। ক্লাস 7-8 অবধি আমি সেইভাবে ভাবি নাই, তখন ফিজিক্সও ভালো লাগছে, বায়োলজিও ভালো লাগছে, ইঞ্জিনিয়ারিং ডাক্তারি যে কোনো দিকেই যেতে পারতাম। কিন্তু 8 থেকে যখন 9-এ উঠি তখন কোভিড আছে, লকডাউন হলো, তখন আমি বুঝতে পারি যে ডাক্তারদের রোল কতটা সোসাইটিতে বা ইম্পর্টেন্স কী, সেটাই আমাকে মোটিভেট করে ডাক্তার হতে। এটাই মানে এখানেই টার্নিং পয়েন্ট। এর আগেও থেকে সেভাবে ভাবিনি, কিন্তু ওই লকডাউনের সময় থেকেই আমার ইচ্ছা যে ডাক্তার হলো, এবং তারপরে ওটাই চলে আসছে। আমি 10 পর্যন্ত ভাবিনি ডাক্তার না ইঞ্জিনিয়ার হব। ফিজিক্স বা ম্যাথ বায়োলজি তিনটেই, কেমিস্ট্রি চারটেই ভালো লাগতো, কিন্তু 11-12-এ বায়োলজিটা মোটামুটি বেশি ভালো লাগতো, এই জন্য নিট দেওয়ার ডিসিশন। আমার স্যার ডাক্তার হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। তো প্রথমত বলতে চাই, আমাদের ফ্যামিলিতে কোনো ডাক্তার নেই, তো আমি প্রথম ডাক্তার হব। তো এটা একটা কারণ যে আমি ডাক্তার হতে চেয়েছি। আর ছোটোবেলা থেকেই ডাক্তার হওয়ার যে একটা প্যাশনেট ছিলাম, মানে ডক্টর প্রফেশনটাকে নিয়ে। তো ছোটোবেলা থেকে কেউ যদি জিজ্ঞেস করতো কী হতে চাও বড় হয়ে, আমি বলতাম ডক্টর হতে চাই। কিন্তু তখন অত আইডিয়া ছিল না কী করতে হয় বা কীভাবে ডক্টর হওয়া যায়। তো আমি প্রথম এটা জানতে পারি ক্লাস 9-এ, যখন কোভিড। ক্লাস 9-এ তো না, ক্লাস 10-এ প্রথম আমি মানে আরও বেশি শিওর হই যে না, আমি ডক্টরই হব। কারণ কোভিডের সময় যে ডক্টরদের কন্ট্রিবিউশন সোসাইটিতে, সেটা আরও বেশি প্রভাবিত করে। আর আমি ক্লাস 10-এই আমি ঠিক করি যে আমি নিট দেবো এবং নিট ক্র্যাক করবো প্রথমবারে। তো আমি 11 থেকে পুরোপুরি আমি প্রিপারেশন নিয়েছি প্রথম থেকে এবং নিট দিয়েছি। 10 অবধি তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবই মোটামুটি ভালো লাগতো। 11-12-এও আমার ম্যাথ বায়োলজি ছিল, কিন্তু তখন মানে বায়োলজির প্রতি একটু বেশি ভালোবাসা আছে। তো সেই কারণে আমি ভাবলাম নিটটাই দেবো, আর মাও চাইছেন যে ডাক্তার হই। তো সেই হিসেবেই তখন ডাক্তার হওয়ার ডিসিশনটাই 11 থেকে নেওয়া হয়। মানে ওভারঅল যদি দেখি, কেউ হয়তো কোভিডের সময়তে ডক্টরদের কন্ট্রিবিউশন কিনেছে, বা তোমরাও যখন কোনো ডাক্তারের কাছে গেছো পার্সোনালি, তখন সেই পার্সনটাকে দেখে হয়তো নিজের থেকে মনে হয়েছে যে আমি যদি এই জায়গায় আসতে পারি। প্লাস তারপরে যেটা দেখলাম 11-12-এ যখন দেখছো বায়োলজি ভালো লাগছে, বায়োলজি ভালো লাগছে মানে ডেফিনেটলি আইদার নিট ছাড়া তার অপশন নেই। কেউ যদি ম্যাথ ভালো লাগতো সেটা যেই দিকে যেত, তো ডেফিনেটলি এটা একটা কারণ। ওকে, স্যার আরেকটা কারণ আমার মনে হয়েছে যে ডক্টরদের প্রফেশন ওয়ান অফ দ্য সিকিউর প্রফেশন এখন প্রেজেন্ট সিচুয়েশন। তো এটাও একটা কারণ ছিল আমার ডক্টর প্রফেশনটাকে চুজ করে। মানে তোমরা যখন দেখছো যে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জব পাচ্ছে না বা প্লেসমেন্ট পাচ্ছে না,
কিন্তু ডক্টর প্রফেশনে খুব একটা শোনা যায় না এরকম। তো মনে হয়েছে সিকিউর অপশন, তো ফিউচার ভালো হবে, সেজন্য একটা আমি চুজ করেছি। ওকে, তাহলে একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানার চেষ্টা করি। আবিষ্কার বাবা মা কি করেন? স্যার আমার মা মহারানী অধিকারী গার্লস হাই স্কুলের টিচার আছেন, আর আমার বাবা মানে যখন আমি 1 বছর বয়সে তখন তিনি মারা যান, তার আগে তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। মানে ছোটবেলায় মায়ের সান্নিধ্যেই কেটেছে ছোটবেলা থেকে। মা আর দিদি ছিলেন, আর দিদি ছিলেন, দিদির গাইড পেয়েছো, মায়ের গাইড মায়ের সাথে দিদি বেশ। বাবা ছিলেন না ছোটো থেকে। অনন্য? আমার বাবা একটা প্রাইভেট জব করে, প্রাইভেট সার্ভিস করে কলকাতার নিউ টাউনে অডিট ডিপার্টমেন্টে, আর আমার মা হাউসওয়াইফ। আমার বাবা হাই স্কুলে ম্যাথের টিচার আর মা হাউসওয়াইফ। আমার বাবা স্কুল টিচার লোহাই সম্মেলনী নিকেতনে, আর আমার মা হাউসওয়াইফ। আমি ছোটোবেলায় গ্রামে থাকতাম জয়েন্ট পরিবারে, আমার পড়াশোনার জন্যই পরে বর্ধমানে শিফট করতে হয়। আমার বাবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অডিটর এবং আমার মা হাউসওয়াইফ। প্রথমে কি ভেবেছিলে যে রানিং ইয়ারে নিট হতে পারে যখন 11 অ্যাডমিশন নিয়ে মাধ্যমিক দেওয়ার পরে? 11 টার্গেট প্রথম থেকেই ছিল যে রানিং মানে 11 যখন অ্যাডমিশন নিয়েছো টার্গেট করে নিয়েছিলে যে রানিং ইয়ারে করে নেবো? হ্যাঁ, মানে টার্গেট ওটাই ছিল, ড্রপের উপর একটা ইচ্ছে ছিল না। কিন্তু তারপরে যখন মানে 12-এ আসি, তারপরে লাস্টে বোর্ডের পরে যখন মানে মক টেস্টগুলো দিচ্ছি ফুল সিলেবাসগুলো, তখন মানে পুরোপুরি শিওর ছিলাম না যে হবে কিনা, কিন্তু মানে পড়ে যাচ্ছিলাম, মার্কস আসছিল ঠিকঠাকই দিয়ে, তারপরে তো তখন অতটা শিওর ছিলাম না, কিন্তু তারপরে তো হয়ে গেল। টার্গেট ছিল প্রথম থেকে। কোচিং এর কথা যদি বলি, স্যার কোচিং আমার প্রাইভেট টিউশন ছিল বর্তমানে, আর ক্লাস 12-এ ফিজিক্স পড়ার অনলাইনটা ছিল। 12 এর শুরু থেকেই অনলাইনটা ছিল। 11-এ প্রাইভেট কোচিং প্রাইভেট টিউশন ছিল, আর অ্যালেনের টেস্ট সিরিজটা ছিল। অ্যালেন সিরিজ কখন থেকে শুরু? ক্লাস 12 থেকে। 12 থেকে পিডব্লিউ কোচিংটা অনলাইনে, আর অ্যালেনের টেস্ট সিরিজ, আর 11-12 দুটোতেই প্রাইভেট তখন মক টেস্টগুলো দিয়ে কি মনে হতো যে স্কোর কিরকম হচ্ছিল প্রথম দিকে? তো প্রথম দিকে তো 400-500 আসছিল, তো দিয়ে তারপরে ধীরে ধীরে ইমপ্রুভ হয়, কিন্তু লাস্টে অবধি তো ওই শিওর ছিলাম না, তারপরে হয়ে গেল। অনন্য? আমি স্যার 11 থেকে, আগে তো বললাম যে 11 থেকে আমি চেয়েছিলাম যে আমি নিট দেবো, এবং প্রথম চান্সে আমি ক্লিয়ার করতে চেয়েছিলাম। তো আমি 11-এর শুরুতে আমার যেহেতু উচ্চ মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেজন্য আমি প্রাইভেট টিউশনও নিয়েছিলাম, বিভিন্ন যে হোম টিউশন, প্রাইভেট টিউশন নিয়েছিলাম প্রতিটা সাবজেক্টের জন্য, বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্সও ছিল, আমার পিসিএমবি ছিল, ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলো আমি টিউশন নিয়েছিলাম। এবং পাশাপাশি আমি অনলাইন কোচিং আমি দেখেছিলাম পিডব্লিউ, তখন পিডব্লিউ নতুন উঠেছে 2022 সালে। পিডব্লিউ আমি একটা ব্যাচ দেখি, তো ব্যাচটা আমি পারচেস করি পিডব্লিউ। তারপরে আমি দুটোই আমি প্রাইভেট টিউশনও করতে থাকি উচ্চ মাধ্যমিকের জন্য, আর আমি পিডব্লিউতে অনলাইন ক্লাসও করতে থাকি। তো প্রথম দিকে মানে আমার খুবই প্রবলেম হচ্ছিল দুটো ম্যানেজ করতে। আমি টিউশন যাচ্ছিলাম, কিন্তু আমার এই যে ফিজিক্সওয়ালাতে যে টেস্টগুলো হতো সেখানে মার্কস হচ্ছিল। তো আমি ঠিক করি যে আমি একটা কোচিংয়ে পড়বো এবং কোনো টিউশন নেব না। তো আমি ধীরে ধীরে সব টিউশন ছেড়ে দিই, এবং এটা 11-এ, একদম 11-এ 2-3 মাস পরে, 11 শুরু হয় 2-3 মাস পরে আমি সব টিউশন ছেড়ে দিই, এবং প্যারেন্টসেরও সাপোর্ট পেয়েছি এই বিষয়টা। এবং ফিজিক্স ওদের অনলাইন ক্লাস পুরোপুরি আমি করতে থাকি, এবং একটা ক্লাস মিস করি না, এবং নিয়মিত আমি টেস্ট দিই, নিয়মিত যে প্র্যাকটিস শিট দেয় ওরা, ওগুলো সলভ করতে থাকি, নিয়মিত ক্লাস করতে থাকি, পিওয়াইকিউ করতে থাকি। এভাবে আমার 11টা হয়ে যায়, কিন্তু 11-এ খুব একটা আমার ভালো যায়নি। 11টা শেষের দিকে আমার ভালো মার্কস উঠতো না, 300-400 এরকম উঠতো। এবং 11 আমার যেহেতু টিউশন করিনি, আমার 11-এর যে বোর্ড এক্সামের যে স্কুলের এক্সাম, ওটাও খুব একটা ভালো হয়নি। তো আমার মনে হয়েছে যে উচ্চ মাধ্যমিকেও কি এরকম ভাবে করলে কি হবে কি হবে না, কিন্তু আমি নিই, আবার টিউশন আমি নিইনি, কারণ আমি জানতাম যে যদি টিউশন নিয়ে আমার নিট হবে না, কারণ দুটো আমি ম্যানেজ করতে পারবো না, হয় টিউশন না হলে পিডব্লিউ অনলাইন কোচিং। তো আমি পিডব্লিউটাকে চালিয়ে যাই, এবং আমি ভাবি যে উচ্চ মাধ্যমিক কয়েক মাস আগে আমি একটা ব্যাচ নিয়ে নেবো বাংলার পিডব্লিউতে, সেটাকে আমি প্রিপারেশন নেব। তো আমি অনলাইন পিডব্লিউতেই আমি কন্টিনিউ করি 12-এ, এবং পিডব্লিউতে আমি নিয়মিত আমি পড়ে যাই, এবং
পিডব্লিউ আমি দুটোই অনলাইনে যে ব্যাচ আছে ওদের অ্যাপ এবং ইউটিউব দুটো থেকে আমি হেল্প নিই, ইউটিউব থেকে এবং ব্যাচ থেকে। এভাবে 12 চলে যায়। তো সেভাবে আমি ফিজিক্স আর আমি আকাশে অফলাইন টেস্ট সিরিজ নিয়েছিলাম, আকাশ ব্যারাকপুরে অফলাইন টেস্ট সিরিজ নিয়েছিলাম। ওটা নিটের 4-5 মাস আগে, নিয়েছিলাম এবং অফলাইন টেস্ট সিরিজ এবং ব্যাচ হচ্ছে পিডব্লিউ অনলাইন, এটুকু। স্যার আমি 11-এর ফার্স্ট থেকেই প্রাইভেট টিউটারদের কাছে প্রিপারেশন নিয়েছি ফার্স্ট থেকে। আর আমার পিসিএমবি ম্যাথও ছিল, ম্যাথ বাবার কাছে করতাম। আর ফার্স্ট থেকে আমি টিউটাররা যেটা পড়াতো ওটাই করতাম, এনসিআরটি ভালো করে পড়তাম। আর যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল, এইচএসের সময় 2-3 মাস আগে থেকে একটু ওই বইগুলো ভালো করে পড়ে নিয়েছি। আর আমি অ্যালেনে টেস্ট দিয়ে দিতাম 11 থেকেই, ফার্স্ট থেকে। আর মক টেস্টে ফার্স্ট থেকেই স্যার আমার 11-এর ফার্স্টের দিকে ওই 570-80 আসতো, কিন্তু মাঝে থেকে প্রায় 600-র উপরে আসতো। 12-এ 650-র কাছাকাছি সবসময় আসতো। আমি ক্লাস 11-12-এ দুর্গাপুরে শিফট করে যাই বর্ধমান থেকে। তার প্রধান কারণ হচ্ছে আমি দুর্গাপুরে ভর্তি হয়েছিলাম 11-এর শুরু থেকেই। তো 11টা আমি অ্যালেন থেকেই পড়ি। কোনো চ্যাপ্টার যদি বুঝতে অসুবিধা হতো আমি ইউটিউবে ফিজিক্স ওয়ালার একটা দুটো ক্লাসও করেছি। তবে 11-এর শেষে যখন আমার টেস্টগুলো হয় ফুল সিলেবাস, তখন আমি বুঝতে পারি যে আমার কনসেপ্ট কতটা ক্লিয়ার না বা স্কোরও ঠিকঠাক আসছে না। তো তখন আমার মনে হয় যে ফিজিক্সওয়ালা, যেহেতু আমি ইউটিউবে কিছু ক্লাস করেছি, আমার মনে হয় যে ওদের ফিজিক্স কেমিস্ট্রি ফ্যাকাল্টি হয়তো এখানকার থেকে ভালো হতে পারে। তো 12-এর শুরুতে আমি ফিজিক্সওয়ালা একটা অনলাইন ব্যাচও পারচেস করি। অফলাইনও চলছে, অনলাইনও চলছে। আমি ক্লাস 12-এ বায়োলজিটা আর কিছু পার্ট অফ কেমিস্ট্রি অ্যালেন থেকে করেছি, আর ফিজিক্সটা পুরোপুরি আর কিছু পার্ট অফ কেমিস্ট্রি ফিজিক্সওয়ালা থেকে করেছি। আর অ্যালেন যেহেতু ভর্তি হয়েছিলাম, ওখানে সব টেস্ট দিয়েছি। ফিজিক্সওয়ালার ক্লাস 12-এর সাবস্ক্রিপশন ছিল, তো তাহলে ওখানেও কিছু টেস্ট দেওয়ার চান্সেস ছিল, ওখানেও কিছু দিয়েছি, সব দিইনি। তবে হ্যাঁ, আমি অ্যালেনের সব টেস্ট দিয়েছি। আর শেষের দিকে মক টেস্টে 1 মাস আগে আমার স্কোর 550, 570 এরকম আসছিল। তো যত সময় এগোতে থাকে বাড়তে থাকে, নিটের আগে ওই 620, 630 এই রেঞ্জে আসছিল। আশা ছিল যে হয়ে যাবে, 100% শিওর না হলেও আশা ছিল একটা স্কোরটা দেখে। 11-12 আমি আকাশ থেকে পড়াশোনা করেছি নিজের জন্য, এবং আমার বোর্ডসের জন্য প্রাইভেট টিউটার্সও ছিল। আমার 11-12 পিসিএমবি ছিল এবং বাংলা বিষয়ে আমার প্রাইভেট টিউশন ছিল। প্রথমত 11-এ প্রথম দিকে একটু ম্যানেজ করতে অসুবিধা হচ্ছিল, শুরু করে একসাথে প্রাইভেট টিউশনস আর আকাশ। দেন আমি পড়ার টাইমটা আস্তে আস্তে বাড়াতে থাকি। তারপর 11-এ আমার এই নিটের রেজাল্ট আমার অ্যাভারেজ 600 থাকতো, কিন্তু তারপর আমি 12-এ ওঠার পর আমি বিভিন্ন ডাউট সলভিংগুলো বাড়াতে থাকি। মানে টিচারদের কাছে যাওয়া, গিয়ে যেগুলো ডাউট সেগুলো সলভ করা, এগুলো করতে করতে আস্তে আস্তে আমার মার্কস আরও ইমপ্রুভ হতে থাকে। এবং শেষের দিকে যখন নিটের কয়েক মাসে করে র্যাপিড টেস্ট নিত আকাশে, তখন আমার মোটামুটি 640, 650, 660 এরকম মার্কস আসতো। এইভাবে করেছি আমি। তাহলে তোমার থেকে শুরু করবো। সম্মতি, অফলাইন অনলাইনের কনসেপ্ট যদি আমি তুলনা করি, কোনটা ভালো? আমার তো মনে হয় অফলাইনই ভালো, কারণ অফলাইনে সামনাসামনি টিচারদের, মানে কোনো একটা ডাউট নিয়ে হয়তো আমরা গেলাম টিচারের কাছে, টিচার ওই সংক্রান্ত আরো কিছু কোশ্চেন সেগুলো আলোচনা করা, এগুলো ঠিক আছে আমার মানে করে দিতে টিচার। এবার অনলাইনে আমি অতটা ব্যবহার করি। ইউটিউবে মাঝে মাঝে পিডব্লিউ কিছু ভিডিও আমি সাহায্য নিয়েছি পড়ার জন্য, কিন্তু অনলাইন অতটা আমি পড়িনি অনলাইন থেকে যতটা। এই অফলাইন তাই আমার মনে হয় ভালো। আর টেস্ট যেগুলো অনলাইনে আমার মনে হয় না খুব একটা ভালোভাবে এগুলো হয়, কারণ যেটা অফলাইনে গিয়ে বসে একটা এক্সাম হলের মতো একটা পরিবেশ থাকে, সেটা আমার মনে হয় অফলাইন বেটার টেস্টগুলো। স্যার আমার মনে হয় মানে যে প্ল্যাটফর্মে করব, যেটা যতটাকে শুট করবে স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। অনলাইনে যদি ভালো টিচার পায়, যদি তাকে দূর না যেতে হবে, তাহলে ট্রাভেলিং টাইমটাও কমবে, তাহলে সেক্ষেত্রে সে অনলাইন চুজ করতে পারে। অফলাইনেরও সুবিধা আছে, অফলাইনে বাঞ্চ অফ স্টুডেন্টসদের সাথে থেকে পড়াশোনা করা, যেটা আমি যেহেতু দুটোই করেছি, এবং তার সাথে একটা হেলদি কম্পিটিশন থাকে, জানা যায় যে আমার পজিশনটা কীরকম। তবে হ্যাঁ, টেস্টের ব্যাপারে অবভিয়াসলি সবসময় অফলাইন প্রেফার করা উচিত, কারণ অফলাইনে যে এক্সাম হলে যে পরিবেশটা বা যে
মানে ওটা একটা আলাদাই ফিলিং, ওটা ঘরে বসে অনলাইনে টেস্ট দিয়ে হয় না। টেস্টের জন্য অবভিয়াসলি অফলাইন, বাট প্রিপারেশনের জন্য ডিপেন্ডস অন স্টুডেন্ট, যে সে তার এক ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, তারপরে সে কোথায় মানে ডিস্টেন্স অফ দ্য অফলাইন সেন্টার ফ্রম দেয়ার হোম, এগুলোর উপর ডিপেন্ড করছে। আমি তো জেনারেলি অফলাইনেই করেছি, টেস্টও অফলাইনেই দিয়েছি। তাও বলবো যে যার যেটা যেমন শ্যুট করে, যেমন ধরুন কারোর বাড়ি থেকে সেন্টার দূরে থাকলে সে অফলাইন না যেতে পারলে অনলাইনে তার যদি ঠিক মনে হয় তাহলে নিতে পারে, কিন্তু টেস্টগুলো সবসময় অফলাইনেই দেওয়া উচিত, কারণ নিজের পজিশন জানা যায়, ওখানে অ্যাকচুয়ালি পরীক্ষার যে ফিলিংসটা ওটা ঠিকভাবে আসে। আমি স্যার যেহেতু অনলাইনে পড়েছি এবং আমার যে নিয়ারেস্ট যে অফলাইন সেন্টার সেটাও অনেকটা দূরে ছিল, তো আমি অফলাইন নিতে পারিনি এবং অনলাইনেই পড়েছি। আমি বলবো অনলাইনে কেউ যদি ডেডিকেটেড থাকতে পারে শুরু থেকেই, লেকচার ব্যাকলগ না করে, ব্যাকলগ একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেক 90% স্টুডেন্টের হয়ে যায় ব্যাকলগ, সেটা যাতে না হয়, ব্যাকলগ যাতে না হয় এবং অনলাইনে প্রতিটা লেকচার প্রতিদিনেরটা যাতে করে। এবং অনলাইনে হচ্ছে আমাদের ট্রাভেলিং ডিস্টেন্সটা যেহেতু একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা আমাদের অনলাইনে হয় না, ট্রাভেলিং ডিস্টেন্সে টাইম ওয়েস্ট হয় না, আমরা বাড়ি বসেই লেকচার দেখতে পারি। তো এটা একটা বড় সুবিধা এবং বাড়ি থেকেই প্রিপারেশন নিতে পারছি, এটা তো অবশ্যই একটা বড় সুবিধা। এবং আমি বলবো টেস্টের জন্য অফলাইন প্রিফার করতে। টেস্ট অনলাইনে যেহেতু নিট অফলাইনে ওএমআর বেসড হয়, তো আমি বলবো অফলাইন প্রিফার করতে টেস্টের জন্য। সে তুমি যে কোনো নিতে পারো, এলেন নিতে পারো, আকাশ নিতে পারো, টেস্ট অফলাইন সেন্টারে গিয়ে টেস্ট দাও। আর অনলাইন তুমি যদি ডেডিকেট থাকতে পারো, লেকচার যদি দেখতে পারো, ব্যাকলগ যদি না হয়, তাহলে তুমি অনলাইন প্রিফার করতে পারো, সেটা অনেকটাই বেস্ট হবে আমার মনে হয়, কারণ আমি অনলাইনে পড়েছি। স্যার অনলাইন আর অফলাইনে নিজস্ব কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। এবার যদি অনলাইনে কি আছে, নিজের মতো করে লেকচার ধরে দেখা যায়, নিজের পেসে কোনো জায়গায় যদি বুঝতে না পারলাম সেটাকে আরেকবার দেখা যেতে পারে, বা যদি কোনো কারণে শরীর খারাপ থাকলো, কিছু হলো, তাহলে ক্লাস মিস হয়ে গেল, সেগুলোর ভিডিওগুলোও পাওয়া যায়। এবার এই জিনিসটা অফলাইন হওয়াটা একটু প্রবলেম হয়ে যায়, মানে অফলাইনে লেকচার্স তো রিপিট হয় না, রিভিশনই হয়, আর মানে পরে রিভিশন হয়, আর নাহলে শুধু আগে নোটসগুলো নিতে হয়, তো ওটা অনলাইনে একটা সুবিধা আছে। কিন্তু আবার অফলাইনেও যদি দেখি, অফলাইনে ডাউট সলভিংটা খুব ভালো হয়, অনলাইনে ডাউট সলভিংয়ে টিচারের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশন তো হয় না, তো সেই কারণে অফলাইনে টিচারের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশন হয়, ডাউট সলভিংটা ভালো হয়। তো আর অফলাইনে টেস্ট সিরিজটা অফলাইনে খুব ইম্পর্ট্যান্ট, কারণ কি নিটটা পুরোপুরি একটা অফলাইন পরীক্ষা হয়, ওখানে শুধু কোয়েশ্চেন সলভ করাটা নয়, ওএমআরও ঠিক সময় ভরাটা, ওইখানে টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট হয়। আর অত স্টুডেন্টসের মধ্যে বসে দেওয়া আর নিজের বাড়িতে অনলাইনে টেস্ট সিরিজ দেওয়া, ওটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো এবার যেহেতু নিটটা দিতে হবে সবারই মধ্যে, এক্সাম হলের মধ্যে বসে, তো ওই এনভায়রনমেন্টে এক্সপোজারটা দরকার, তো টেস্ট সিরিজটা অবশ্যই অফলাইনে দরকার। আর নাহলে অনলাইনে যার প্রেফার হবে অনলাইনে, তার অনলাইনে ভালো, আর যার অফলাইনে যদি ভালো হতো তার অফলাইনে ভালো। আর অনলাইনে ট্রাভেলিং ডিস্টেন্সটা ওটাও কম হয়, ওখানেও টাইমটা বেঁচে যায়। যেমনি আমি তো এমনি প্রাইভেট টিউশনসেও পড়েছিলাম আর অনলাইনেও পড়েছিলাম, তো সেই ক্ষেত্রে যেহেতু অনলাইনে যেগুলো ছিল লেকচারে যদি কিছু বুঝতে না পারলাম, আবার দেখতে হলো, সেই জিনিসগুলো অনলাইনেও ছিল, আর ডাউট সলভিংয়ের গুলো অফলাইনেও হয়ে যেত টিচারদের কাছ থেকে, আর অফলাইন টেস্ট সিরিজটা ছিল। তো অনলাইন অফলাইন হাইব্রিড মোড হলে কি হয় যে সবকটা অ্যাডভান্টেজে নেওয়া যায় একসঙ্গে। তোমরা দেখো তোমাদের মধ্যে অফলাইনও আছে যারা প্রিপারেশন নিয়েছে এবং অনলাইনও আছে। দেখো অফলাইনের অ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু অফলাইন হচ্ছে যে সবার ক্ষেত্রে যে পসিবল তা নেই, কারণ ডিস্টেন্সটা একটা ম্যাটার করছে। তাদের যারা যে টাউনে থাকছে, যদি বড় টাউনে থাকে, অফলাইন ভালো সেন্টার থাকে, ডেফিনেটলি অফলাইনটা করে নেওয়াই বেটার। বাট যে টাউন থেকে অনেক দূরে থাকে, সে যদি ট্রাভেল করে আসে অফলাইনের জন্য, তাহলে সেই যে টাইমটা ওয়েস্ট হয়, সেই তুলনায় সে যদি ভালো করে ফোকাস করে অনলাইনে কনসেন্ট্রেট দিয়ে, তাহলে সেটা ডেফিনেটলি তার ক্ষেত্রে একটা সুবিধা হবে। তাহলে সেটা তো স্টুডেন্ট টু স্টুডেন্ট ভেরি করছে। যারা দেখছো তোমরা তোমাদের মতো করে বোঝে নাও, কোনটা তোমাদের জন্য সম্ভব হবে, তোমরা কিন্তু সেভাবেই প্রিপারেশন নাও। এই নয় যে তোমাকে অফলাইন নিতেই হবে, বা এই নয় যে তোমাকে অনলাইন নিতেই হবে। এরপরে চলে আসি মেডিকেল কলেজে ক্ষেত্রে। প্রথম যখন কলেজে অ্যাডমিশন দিলে তখন কি ভাবলে, আর এই যে একটা সেমিস্টার পেরিয়ে গেল, এই টাইম পিরিয়ডটা কেমন কাটবে? স্যার মেডিকেল কলেজে যদি বলি, নিটের থেকে এটা অনেক ডিফারেন্ট।
মেডিকেল কলেজে এনভায়রনমেন্টও অনেক ডিফারেন্ট আর পড়াশোনা অনেক ডিফারেন্ট। নিটের মধ্যে কি ছিল, একটা লিমিটেড সিলেবাসের মধ্যে ছিল, মানে এনসিআরটির মধ্যে। এখানে কোনো লিমিট নেই, এখানে যত পড়তে পারবে তত ভালো, এখানে কোনো লিমিট নেই। আর নিটের এটাই ছিল। আর নিটে সব থেকে মেন ব্যাপার হচ্ছে সেমিস্টারের কথাটা, যেটা নিটটা এমসিকিউ বেস আর এখানটাতে পুরো সাবজেক্টিভ লিখতে হয়। তো ওইটাতে সেমিস্টারের অসুবিধা হয়েছে একটু, যে আমরা তো পুরো এমসিকিউতে অভ্যস্ত, আর বোর্ডেও আমাদের ছোট ছোট আনসার লিখতে হয়, বেশি বড় লিখতে হয় না। আর এমবিবিএসে বড় বড় আনসার লিখতে হয়। তো সেই রকমই মানে ডিফারেন্সটা তো হয়েছে। আর সিলেবাসের একটা হিউজ গ্যাপ ছিল। স্যার নিটের সময় তো আমরা একটাই গোল ছিল যে নিটের জন্য ফোকাস করে আমাদের পড়তে হবে, নিট ক্র্যাক করতে হবে। একটা পড়ার একটা ডেডিকেশনই আলাদা ছিল নিটের সময়। কিন্তু এমবিবিএসে এসে কি মনে হয় যে কলেজে এসেছি, প্রথম দিকে একটু মজা করবো, খেলাধুলা করবো, সিনেমাও দেখবো, একটু ঘুরতে যাবো, উইকেন্ডে একটু, যেহেতু কলকাতার কলেজ, উইকেন্ডে একটু ঘুরতে যাবো, এই একটা প্ল্যান থাকে সবার মধ্যে। সারা জীবনই তো পড়লাম, তাহলে যদি কলেজের এসেও মজা না করি তাহলে মজাটা করবো, এটা একটা মাথায় চলে সব সময়। তো সেটা করতে গিয়ে কী হয়, অনেক সময় এমবিবিএস এর হিউজ সিলেবাস, ভাস্ট সিলেবাস, সেটা অনেক সময় আমরা কভার আপ করে উঠতে পারি না। সেজন্য সেটা একটু প্রবলেম হয়ে যায় সেমিস্টারের জন্য, যেটা হয়েছে আমাদের সাথে। আর বলবো যে ব্যালেন্স করে চলো, খেলাধুলাও করো, ঘুরতেও যাও, কিন্তু পড়াশোনাটা এমবিবিএস এর ব্যালেন্স করে যাতে চলা যায় সেভাবেই যাতে দেখো। নিটের সময় সেটা ছিল, নিট একটাই গোল, নিট দেবো, নিটে ক্র্যাক করতে হবে। এমবিবিএস একটু ডিফারেন্ট, সেটা একটু মজাটাও করতে হবে, মজাটাও করতে হবে। সংকলন নিটের সময় তো আমরা শুধু এনসিআরটি পড়তাম, সিলেবাস অনেক এমবিবিএস এর কম্পারিজনে অনেক ছোট ছিল, কিন্তু এমবিবিএস এ অনেকটাই ভাস্ট সিলেবাস। সে তারপরে ফার্স্ট সেমিস্টার যে গেল কি মনে হচ্ছে? ফার্স্ট সেমিস্টারে তিনটেতেই মোটামুটি পাস হয়ে গেছে। মানে পড়াশোনা করতে হবে তো বোঝা যাচ্ছে, একটা টাইম পিরিয়ড পেরিয়ে গেছে, একটু মজা করে নিয়েছো, সামনে এখন আছে, সেই অবধি মজাটা করে নেওয়া যেতে পারে এপ্রিল। বাট তারপরে তো আবার ওই নিটের আগে যেভাবে পড়তে বসেছিলেন, নিট ক্র্যাক করতেই হবে, ঠিক সেমনি হবে, আবার কিন্তু পড়াতে মন দিতেই হবে, তাহলে কিন্তু আর কোনো উপায় থাকবে না। সম্বিত স্যার নিটের সময় তো অবশ্যই একটা আলাদা ডেডিকেশন ছিল, তখন একটাই গোল ছিল যে আমাকে নিট ক্র্যাক করতে হবে। তখন মানে বেশি পড়ার ইচ্ছাটাও পড়ার বেশি ছিল, কিন্তু একবার যখন নিট ক্র্যাক হয়ে গেল, মানে মাইন্ডটা যেন একটা কুল ডাউন স্টেটে চলে গেছিল। রেজাল্ট বেরোনোর পর কলেজ তো হয়ে গেছে, কলেজে আসার পর ঠিক আছে মেডিকেল কলেজে এসে গেছি, তাহলে এবার তো একটু তো ফ্রিডম পাবো, একটু এনজয় করতে পারবো। কিন্তু এই করতে গিয়ে দেখলাম যে এমবিবিএস এ তো অনেক বেশি পড়া, নিটের থেকে প্রচুর বেশি পড়া, কোনো শেষ নেই, যত পড়া যায় তত ভালো। তো ব্যালেন্স হয়নি ঠিক মতো, যেটা করতে হবে। অনেকটাই ডিফারেন্ট অবশ্যই নিট আর এমবিবিএস এর সিলেবাসটাই এত বেশি যে আর ওর তো কোনো ফিক্স নেই। নিটে যেরকম একটা ফিক্সড আছে, ফিক্সড অ্যামাউন্টে এই চ্যাপ্টারটা করতে হবে বা এতগুলো চ্যাপ্টার করতে হবে, এখানে একটা চ্যাপ্টারে তুমি 5টা ডিফারেন্ট বই থেকে পড়ো, যত বই পড়বে তত ভালো। আর সেমিস্টার দেওয়ার অভিজ্ঞতা, ওই লেখার অভ্যেসটা চলে গেছে। লেখার অভ্যেসটা ছিল 10 অবধি ছিল, কিন্তু 11-12 তো আমাদের এমসিকিউ বেসড, নিচে তো এমসিকিউ বেসড, বেশি প্র্যাকটিস হয়েছে এমসিকিউ বেসড, পড়াশোনাটাও হয়েছে ওইভাবে যে কি পয়েন্টসগুলো মনে রাখা, অ্যাজ আ হোল কোনো পার্ট মনে রাখার ব্যাপার নেই। কিন্তু এমবিবিএস ওটা সেটা তো করতে হচ্ছে, সেই ট্রান্সফরমেশনটা একটু টাফ। আর কিন্তু একবার যেহেতু একটা সেমিস্টার হয়ে গেছে, একটা এক্সপিরিয়েন্স হলো, এটা থেকে আশা করছি চেঞ্জ করতে পারবো, শিখতে পারবো। স্যার নিটে যেমন আমাদের একটা আলাদা, আমাদের একটা ফিক্সড ব্যাপার ছিল, মানে আমাদের এনসিআরটিটা একটা ফিক্সড বই এবং তার সংক্রান্ত কিছু এক্সট্রা জিনিসপত্র আমাদের পড়তে হতো, এটা একটা ব্যাপার ছিল। আর ফার্স্ট অ্যাটেম্পটে নিট ক্র্যাক করার ডেডিকেশন ছিল আলাদাই। এবং কিন্তু এমবিবিএস মেডিকেল কলেজে এসে প্রথমে আমাদের ওই একই ভাবনা যে এতদিন ধরে এত কষ্ট করে নিট ক্র্যাক করলাম, এবার আমরা একটু রিল্যাক্সে কদিন থাকবো, এই ব্যাপারটা একটু মনে এসেছিল কদিন। তারপরে 1-1.5 মাস এরকম একটু হালকা হালকা পড়াশোনা করেছিলাম, তারপর দেখলাম যে এখানে প্রচুর পড়াশোনা, মানে প্রচুর ভাস্ট সিলেবাস এখন পড়তে হবে। এবং ব্যাপারটা হচ্ছে এখানে বিভিন্ন বইয়ে, একটা বইয়ে সবকিছু নেই,
এটা হচ্ছে, এবং বিভিন্ন বই আমাদের কনসাল্ট করতে হচ্ছে, যে কিছু কিছু টপিক অন্যান্য বইয়ে আছে, এগুলো কনসাল্ট করতে হচ্ছে। তো সেই ব্যাপারটা একদিক থেকে ভালোই লাগছে, কিন্তু এই যে ফাস্টনেসটা এটা মেনটেন করার জন্য একটা রেগুলারলি পড়াশোনা করলে ব্যাপারটা খুব একটা চাপ হয় না। কিন্তু এরকম হঠাৎ করে যদি এরকম মানে জোর দিয়ে পড়াশোনা করার লাস্ট মোমেন্ট ওর মধ্যে এমবিবিএস এ পড়া সম্ভব নয়। সুতরাং বরাবর একটা রেগুলারলি পড়াশোনা যদি চালিয়ে যাওয়া যায় প্রতিদিন অল্প অল্প কিছুটা করে, তাহলে খুব একটা কষ্ট হওয়ার কথা নয় আমার যতদূর মনে হয়। সমুদ্রে একটা ভালো বললো যে নিটের যখন প্রিপারেশন ছিল একটা একটা ওই কমপ্লেক্স সিলেবাসের মধ্যে, আর এখানে তো সিলেবাস বলে কিছু নেই, তুমি যখনই পড়বে অনেক বই আছে, অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবে, কিন্তু টাইমটা হচ্ছে লিমিটেড, এবং তার মধ্যে তোমাকে অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি পড়তে হবে। হ্যাঁ, যদি টাইমটা অনেক থাকতো, অনেক কিছু জানছো, ফিজিওলজি পড়ছো, ফিজিও পড়তে পড়তে মনে হলো একটু প্যাথোলজি ওই দিকটা পড়ে নি, কিন্তু সেটা তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তবে একটা জিনিস, হ্যাঁ, ওই নিটের এমসিকিউ থেকে বেরিয়ে এসে লং কোশ্চেন প্যাটার্নগুলো অ্যাটেন্ড করে একটু হয়তো ডিফিকাল্ট হয়েছে ফার্স্ট সেমিস্টারে, আশা করি পরের সেমিস্টারগুলো তো হবে না, বা তোমরা বুঝতে পেরে গেছো কিভাবে কি লিখতে হবে, আগে কি নিটে সব করতে হবে, বাইরে যে এনসিআরটি পুরো করতে হবে। এখন তো বোঝা গেছে কোন চ্যাপ্টারে কোন টপিকে কি কি প্রশ্ন আছে, আগে সেই লং প্রশ্ন শর্ট নোট আগে ইম্পর্টেন্ট গুলো দেখে নিই, সেগুলোকে বেশি ফোকাস দেবো, এই নয় যে প্রত্যেক লাইন টু লাইন পড়ে দেবো। এই জিনিসটা আশা করি বুঝতে পেরে গেছে, কারণ এটা বুঝে যেতে হবে। আমি দেখবে কিছু তোমাদের ভিডিও বানিয়েছি ফিজিওলজি, সেখানে সেগুলো তোমার মার্কস পড়ে নিলে আগে জেনে নেবে কিভাবে কি পড়তে হবে, এবং সেগুলোকে কিভাবে লং প্রশ্ন লিখবে, সেখান থেকে শর্ট নোটে কিভাবে লিখবে সেগুলোকে লেখার চেষ্টা করবে। কলেজের প্রোগ্রামে পার্টিসিপেট করেছো? না স্যার, কলেজে কোনো প্রোগ্রামে আপনার পার্টিসিপেট করা হয়নি, কিন্তু চেষ্টা করবো পরবর্তীতে কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করার, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, আমি সরস্বতী পূজা যেহেতু ফার্স্ট ইয়ারকে অর্গানাইজ করতে দেওয়া হয়েছিল, তো আমি ফার্স্ট মানে অর্গানাইজেশনে হেল্প করেছি, ওটা আমার পক্ষে সম্ভব যতটা ভালো যায় থেকেছি, হয়তো সব মানে আরও অনেক বেশি করেছে, আমার পক্ষে যতটা সম্ভব আমি করেছি। সরস্বতী পূজার 15-20 দিন আগে থেকেও এসে যা কাজ, যেটুকুই কাজ আমাকে দেওয়া ছিল আমি করার চেষ্টা করেছি, এবং সরস্বতী পূজার দিনেও যে কাজগুলো ছিল আমি ওইটাতেই শুধু পার্টিসিপেট করেছি। আর ফিউচার ইভেন্টস তো অবভিয়াসলি চেষ্টা করবো যতটা ইনভলভ থাকা যায়, পড়াশোনাটাকেও মেনটেন রেখে ততটা ইনভলভ থাকা। স্যার, আপাতত কলেজের কোনো প্রোগ্রামে থাকা হয়নি, কিন্তু পরে থাকার চেষ্টা করব। আমি স্যার কলেজের সব ইভেন্টে ইনভলভ থাকি, এবং আমি যে খেলাধুলা হয় আমাদের কদিন আগে একটা খেলা হয়েছিল এনপিএল ন্যাশনাল প্রিমিয়ার লিগ, ওখানে আমি পার্টিসিপেট করেছিলাম। ব্যাডমিন্টন, ক্রিকেট, এবং কলেজ থেকে যে ইন্টার কলেজ টুর্নামেন্টগুলো হয় ব্যাডমিন্টন, ক্রিকেট, ওখানেও আমি পার্টিসিপেট করি। এবং কলেজে সরস্বতী পুজোতে তো ছিলামই, রাতে যে কালচারাল প্রোগ্রাম হয়েছিল সেটাতেও আমি ছিলাম, এবং রিউনিয়ন হয়েছে 73rd ইউনিয়ন, সেখানে আমি ছিলাম লাস্ট ডেতে। সেদিনে আমাদের সেমিস্টার শেষ হয়েছিল, ওই লাস্ট ডেতে আমি ছিলাম, রিউনিয়নে ছিলাম, এবং সব ইভেন্টে আমি থাকি। হোলি সামনে আসছে, হোলিতেও থাকবো। আমি মেনলি সরস্বতী পুজোতেই পার্টিসিপেট করেছিলাম। আমরা যখন এলসিআর সব মডেলগুলো বানাচ্ছিলাম, আগা চলছিল, ওই সময় তো পার্টিসিপেট করেছিলাম। আর সরস্বতী পুজোর দিনেও ওই সময় পুজোর জন্য যা যা ছিল সেই অ্যারেঞ্জমেন্টসগুলো করা, ওইগুলোতে পার্টিসিপেট করেছিলাম। সরস্বতী পুজোতে এখন অবধি তো মেনলি পার্টিসিপেট করেছি, আর তো কিছুতে তেমন হয়নি। আর ফিউচার ইভেন্টসে পার্টিসিপেট করার চেষ্টা করবো, পড়াশোনাটাকে ব্যালেন্স রেখে। অবভিয়াসলি মানে কয়েকদিন পার্টিসিপেট করেছে, কয়েকদিন পার্টিসিপেট করেনি। এখন ইভেন্ট আছে, ইভেন্টগুলোতে পার্টিসিপেট করা দরকার, কারণ কলেজের কালচারের সাথে একটু ইনভলভমেন্ট হলে পরে ভালো লাগবে। এখন বুঝতে পারবে না, পরে যখন কলেজ ছেড়ে বেরিয়ে যাবে তখন এই ঘটনাগুলোই মনে পড়বে, তখন মনে হবে হ্যাঁ স্টুডেন্টদের সাথে পার্টিসিপেট করেছিলাম, ভালো লেগেছে, এই জিনিসগুলো দেখা। ধরো কারো রানিং এর লিট হলো না, সবার পক্ষে তো পসিবল হয় না, তাহলে তারা যদি প্রপার ব্যাচ হিসেবে শুরু করে, তাদের জন্য কি সাজেশন থাকে? ড্রপ ইয়ারের জন্য, হ্যাঁ, নেক্সট ইয়ারের জন্য ড্রপ ইয়ারে মেনলি মানে যারা ড্রপ ইয়ার নিচ্ছে ওদের সিলেবাস তো মেনলি হয়ে আছে, ওদের মেনলি নিট ক্র্যাক না হওয়ার কারণ মেনলি হয় হচ্ছে মানে মানে প্র্যাকটিস হয়নি ঠিক মতো করে, বা হয়তো প্যানিক অ্যাটাকের জন্য হয়েছিল। এমনি আমার একটা বন্ধু ছিল, মানে ও মক টেস্টে আমার থেকেও বেশি স্কোর পেতো, কিন্তু ওর রানিং ইয়ারে হয়নি, ও এই বছর আবার ট্রাই করবে। ওর পরীক্ষার দিন প্যানিক হয়ে গেছিলো, তো সেই কারণে ও অনেক কটা ভুল করে দিয়েছিল, যে নেগেটিভ হয়ে গেছিলো। তো ওইগুলো তো পুরো এক্সাম টাইম ব্যাপার, ওইটা অফলাইন পরীক্ষা দিয়ে ওটা ঠিক করা যেতে পারে প্যানিকেরটা। আর যেটা প্র্যাকটিসের জন্য, তো ওটা প্র্যাকটিসটাকে বেশি বাড়ানো উচিত, আর রিভিশনটা রেগুলারলি করা উচিত ড্রপ ইয়ারে, সেটাই মনে হয় আমার।
আর সিলেবাস তো ওদের মোটামুটি হয়ে থাকে, যেগুলো কনসেপ্ট যদি কিছু উইক থাকে সেগুলোকে অবশ্যই আরও স্ট্রেনথেন করা উচিত। আমি যেহেতু ড্রপ নিইনি, ড্রপ ইয়ারে এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমি বলবো যে তোমার ফার্স্ট অ্যাটেম্পটে কত মার্কস ছিল সেটার উপর তোমার ড্রপ ইয়ারের প্রিপারেশন ডিপেন্ড করে। তো তোমার যদি ড্রপ ইয়ার ফার্স্ট অ্যাটেম্পটে মার্কস 200 থেকে 300 বা 400-র মধ্যে থাকে, তাহলে তোমার একদম প্রথম থেকে শুরু থেকে প্রিপারেশন নিতে হবে এবং সব লেকচার দেখতে হবে যদি অনলাইন নাও, আর অফলাইন থাকলে তো অফলাইন ডেডিকেটলি পড়তে হবে এবং সব টেস্ট দিতে হবে। আর বায়োলজির জন্য অনলি এনসিআরটি বাইরে যাওয়া যাবে না। ড্রপ ইয়ারে যেহেতু সময়ও কম, মাত্র 1 বছর সময়, তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্টই মেনটেন করে চলতে হবে। তো শুধু এনসিআরটির উপর ফোকাস করো বায়োলজিতে। আর ফিজিক্সে যে কোচিং নিয়েছো সেই কোচিংয়ের মডিউল, কেমিস্ট্রিতেও যে কোচিং মডিউল এবং এনসিআরটি পড়ে যেতে পারে। এনসিআরটি অর্গানিকের ক্ষেত্রে আর ইনঅর্গানিকের ক্ষেত্রে অনলি এনসিআরটি পড়তে পারো। এবং ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য কোচিং মডিউল প্রেফার করা যেতে পারে। এবং তোমার মার্কসের উপর ডিপেন্ড করে, যেটা বললাম, যদি তোমার কম মার্কস থাকে তাহলে তুমি ডেডিকেটলি সব লেকচার দেখবে এবং প্রত্যেকটা টেস্ট দেবে। এবং যদি তোমার 500+ থাকে তাহলে তুমি দেখবে যে কোন উইক পয়েন্ট, তোমার উইক পয়েন্টটাকে আগে তুমি স্ট্রং করবে। কোথায় কোথায় তোমার ফার্স্ট অ্যাটেম্পটে ভুল হয়েছে, কোথায় তুমি অতটা কনসেপ্ট ক্লিয়ার না, সেই জায়গাগুলো আগে স্ট্রং করবে। এবং লেকচার যেটা তোমার মনে হয় ইম্পর্টেন্ট সেটাই তুমি দেখবে, সব লেকচার দেখা। আর টেস্ট বেশি, যদি টেস্ট বেশি হয় তাহলে নিটের ক্ষেত্রে একটা সুবিধা হয় কি, টেস্ট দিতে দিতে ওই যে টেস্টে যে কোশ্চেন এসছে সেই কোশ্চেন কোন টপিক থেকে এসছে সেটা অ্যানালাইসিস করলে এই টপিকটা স্ট্রং হয়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং আমি যেটা বললাম মার্কসের উপর ডিপেন্ড করে ফার্স্ট অ্যাটেম্পট, সেই অনুযায়ী ডক্টরের প্রিপারেশন নেয়। আমারও মনে হয় মার্কসের উপর অনেকটা ডিপেন্ড করে। মানে কেউ ধরুন খুব কম পেয়েছিল, তাকে আবার ফার্স্ট থেকে পুরোটাই পড়া উচিত। কিন্তু কারোর যদি অনেকটা কাছাকাছি গিয়ে সিলেকশন না হয় তাহলে উইক যে কনসেপ্টগুলো ওগুলোকে ক্লিয়ার করে নেওয়া আর এনাফ মক টেস্ট দেওয়া, কোশ্চেন প্র্যাকটিস করলে হয়ে যাবে পরের অ্যাটেম্পটে। ওই স্টুডেন্ট কিরকম স্কোর করেছিল সেটার উপরে ডিপেন্ড করে। যেরকম অরণ্য বললো যে যদি কেউ খুব লো স্কোর করে থাকে তার মানে বুঝতে হবে তার কনসেপ্টসই ক্লিয়ার নেই, সে ঠিকমতো সিলেবাসই কমপ্লিট করে যায়নি, সেক্ষেত্রে তাকে আবার ফ্রম জিরো টু স্টার্ট করতে হবে। আর বেশি যেটুকু দরকার, কারণ সময়টা যেহেতু 1 বছর থাকবে তার কাছে, তাকে শুধু ফিজিক্সে যেরকম শুধু যেই রকম লেভেলের কোয়েশ্চেন্স আসে এমন না যে আমি একদম যেই অ্যাডভান্স লেভেলের নিউমেরিক্যালস ট্রাই করে নিলাম। নিটে যেই লেভেলের কোয়েশ্চেন আসে, খুব বেশি হলে যেই মেন্সে যেই লেভেলের কোয়েশ্চেন আসে সেরকম কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। কেমিস্ট্রিতে অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক দুটোই এনসিআরটি পড়তে হবে। এনসিআরটি থেকে বেশি কোয়েশ্চেন আসে অবভিয়াসলি। ফিজিক্যালটা কোয়েশ্চেন প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আর বায়োলজিতে এনসিআরটির বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, প্রতিটা কোয়েশ্চেনই এনসিআরটি থেকেই আসে। এবং যদি কেউ থাকে যে জাস্ট হয়তো 5-10 নম্বর বা 30 নম্বরের জন্য হয়নি, তার মানে কি তারা ফার্স্ট ইয়ারে অনেকটা ক্লোজ এসেছিল, মানে তাদের কনসেপ্টস ক্লিয়ার আছে, সেই দিনে কোনো পার্টিকুলার রিজনে হয়নি, হয়তো সেদিনে সে বেশি টেন্সড ছিল বা সেদিনে হয়তো কিছু কোয়েশ্চেন সিলি মিস্টেক হয়ে গেছে, তাদের ক্ষেত্রে সিলেবাস তো পুরো কমপ্লিটেড আছে, তারা ভালোভাবে প্রিপেয়ার্ড ছিল, জাস্ট ওই দিনের ফেলিয়ারের জন্য হয়নি। তাদের ক্ষেত্রে বলবো তারা যেন কোয়েশ্চেন প্র্যাকটিসটা মেনটেন রাখে আর তাদের যে কনসেপ্টসগুলো উইক ছিল, যেখানে তারা বারবার ভুল করেছে, সেটা যেন রিপিট না করে। মেন ফোকাস এটাই হওয়া উচিত যে একটা ভুল আমি যখন করেছি একটা কনসেপ্ট থেকে, সেম টাইপ অফ কোয়েশ্চেন যদি পরের বার আসে আমি সেই ভুলটা করবো না। তাহলে যখনই আমি নাম্বার অফ ভুলটা যখনই আমি কমাবো তখনই তাহলে আমার স্কোর ইমপ্রুভ করতে থাকবে। টেস্ট খুব দেওয়া জরুরি প্রথম থেকেই, তাদের জন্য টেস্ট রেগুলারলি দিতে হবে এবং অফলাইনে গিয়ে দিতে হবে, তাহলেই সে নিজেকে অ্যাসেস করতে পারবে। নিজেকে অ্যাসেস করতে পারলেই আশা করি সে ক্লিয়ার করে যাবে। স্যার, অনেক
অনেকেই এমন থাকে যারা নিটে দেওয়ার সময় তাদের প্রিপারেশন কিন্তু ঠিকঠাকই থাকে, কিন্তু সেই দিন হয়তো কোনো কারণে কোনো প্যানিক অ্যাটাক বা কোনো কারণে সিলি মিস্টেক, বাবলিং এর সময় সিলি মিস্টেক, এই কারণে অনেক সময় তাদের মানে তারা ক্লিয়ার করতে পারে না। আমার একটা বন্ধু ছিল এরকম টাইপের, সে বরাবরই ভালো রেজাল্ট করতো, কিন্তু সেই দিন কোনো কারণে প্যানিক অ্যাটাক বা ফুল বাবলিং এর জন্য হয়তো ক্লিয়ার করতে পারেনি। তো এইরকম স্টুডেন্টদের প্রতি আমি বলবো যে তারা নিজের উইক পয়েন্টগুলো আগে দেখুক, যে তারা কোন সাবজেক্ট কোন টপিক তাদের উইক আছে। আর দ্বিতীয়ত এই এক্সাম দেওয়ার সময় একটা টেনশনের ভাবটা কমানোর জন্য একটু টেনশনটাকে কমানোর চেষ্টা করা। টেনশন করার কোনো দরকারই নেই, টেনশন করলে বরঞ্চ যেগুলো পারবে সেগুলোই আবার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয়ত এই আমি যে বললাম যে উইক পয়েন্টগুলো দেখা আর প্র্যাকটিসিংটা বাড়াতে হবে। অনেক সময় কি হয়, অনেকে মানে সে শেষ করতে পারে না বাবলিং করা, সেই অনুযায়ী অফলাইন টেস্ট তাদের আরো বেশি করে দিতে হবে এবং মেইনলি কোর টপিকগুলোতে তাদের ফিক্স থাকতে হবে। বাইরের টপিক বা অ্যাডভান্স লেভেলের যে কোশ্চেন অ্যান্সার সলভিং সেটা বেশি দেওয়ার দরকার নেই। অনেকে এরকম করে যে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করতে গিয়ে আসল যেটা খুব দরকার সেগুলোই নেগলেক্ট করে দেয়। তো আমার মতে সেটা করার দরকার নেই, কোর টপিকে ফিক্স থাকা দরকার, প্র্যাকটিসগুলো করা দরকার রেগুলারলি এবং টেনশনটা অতটা না করাই ভালো। পড়াশোনার বাইরে আর কিছু হবি? স্যার আবৃত্তি এবং আঁকতাম আমি। আঁকাটা অনেকদিন বন্ধ আছে, আবৃত্তিটা মাঝে মাঝে প্র্যাকটিস করি। এর বাইরে আর আমি বিভিন্ন দেশের মাইথোলজি নিয়ে একটু পড়াশোনা করতে ভালোবাসি, এই হবি। আর বেশ আর হ্যাঁ, ওয়াইল্ড লাইফ নিয়ে আমার এই গবেষণা করার মানে একটা হবি আছে সাইডে, মানে পড়াশোনার পাশাপাশি ওগুলো নিয়ে গবেষণা করা বা ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি চ্যানেল এগুলোতে দেখা, নতুন নতুন যেগুলো স্পিসিস আবিষ্কার হলো সে সম্পর্কে খবর রাখা, এটা আমার একটা হবি করতে পারি। সন্দীপ? স্যার আমি গল্প বই পড়তে ভালোবাসি। আমি ক্লাস 7-8 থেকে প্রচুর ডিটেকটিভ স্টোরিজ পড়েছি এবং এখনো পড়ি সুযোগ পেলে। অতটা হয়ে ওঠে না, 9-10 অবধি যতটা হয়েছে, 11-12 থেকে অবভিয়াসলি কমে গেছে। আমি খেলাধুলা করতে খুব ভালোবাসি। লকডাউনের আগে অবধি আমি প্রচুর খেলেছি ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, এমন কিছু নেই যে আমি খেলিনি। বাট যখন এই লকডাউন হলো, বন্ধ হয়ে গেল, আর 11-12 তো পড়াশোনার জন্যই বন্ধ হয়ে গেল। আর আমি প্রচুর খেলা দেখিও, আমি সব রকম খেলা দেখি, কিছু বাদ দিই না। অলিম্পিক্সে যত স্পোর্টস আমি সেটাও দেখি, ক্রিকেটও দেখি, ফুটবলও দেখি, ব্যাডমিন্টন, সব দেখি। মানে স্পোর্টস খুব প্রিয় আমার, এটাই মেনলি ভাবি আমার। স্যার আমি গল্প বই পড়তে পছন্দ করি, অফ টাইমে গেমও খেলতে পছন্দ করি, আর খেলা দেখতে ভালোই লাগে। মানে সব ধরনের খেলাই প্রায়, বিশেষত ফুটবলটাই দেখতে একটু বেশি ভালো লাগে। আমি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা খুব ভালোবাসি। খেলাধুলার মধ্যে আমি যেটা খুব দেখতে ভালোবাসি সেটা হচ্ছে ফুটবল এবং ক্রিকেট, এবং আমি নিজে যেটা সবচেয়ে বেশি খেলতে ভালোবাসি সেটা হচ্ছে ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন আমার সবচেয়ে প্রিয় খেলা, যেটা আমি খেলতে পছন্দ করি, এবং পাশাপাশি ক্রিকেটও খেলি, ফুটবলও মাঝে মাঝে খেলি। খুব একটা খেলা হয় না ফুটবল, কিন্তু খেলি, মাঝে মাঝে খেলি। এবং চেস খেলতে আমার খুব ভালো লাগে, চেস খেলি। পড়াশোনা ছাড়া আমার ড্রয়িং করতে ভালো লাগে আর চেস খেলতে ভালো লাগে। তাহলে আমরা সবার বিভিন্ন হবি সম্বন্ধে জানলাম। মোটামুটি হবিটা তোমরা কন্টিনিউ করেছিলে 9-10 অবধি, 11-12 এর জন্য ভেবেছিল হয়তো কলেজে এসে করবে, কন্টিনিউ করবে, বাট এখন এসে আই থিঙ্ক বুঝতে পারছো যে সিলেবাসটাই অনেক, সেটা পড়াশোনা করতে হবে, বাট হবিটা বাঁচিয়ে রাখা দরকার জীবনে, একটা আনন্দ তো দরকার। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা এখানেই শেষ করবো। তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা রইল। আর অ্যাগেন কংগ্রেচুলেশনস লার্নিং এর নিট ক্র্যাক করার জন্য। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।